সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে স্বাগত জানাচ্ছি। আমি শফিয়ার রহমান। আপনারা জানেন যে পত্রিকার পাতা থেকে আমরা নিয়মিত আয়োজনটি এখন ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছি এবং আজকেও আমরা পত্রিকার পাতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সিলেক্ট করেছি যাতে আপনাদের প্রস্তুতিটি আরো ভালো হয় এবং আপনি যাতে বুঝতে পারেন যে কোন কোন জায়গাগুলো পত্রিকার পাতা থেকে নেওয়া উচিত। আমরা আজকে অল্প কয়েকটি প্রশ্ন আলোচনা করব এবং যেগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার যে কোনো পরীক্ষার জন্য কাজে লাগবে। সেটা পরীক্ষার আমরা জানি যে প্রিলিমিনারি, ভাইবা, রিটেন সবগুলোতেই আপনাদের হচ্ছে যে কাজে লাগবে ইনশাল্লাহ। চলুন আমরা কথা না বাড়িয়ে আজকে প্রথম প্রশ্নটি দেখে ফেলি। আর আজকে বলে রেখে, আজকে হচ্ছে 15ই জানুয়ারি। আপনারা জানেন যে আজকের ঘটনা বেসড যে প্রশ্নগুলো আমরা সেগুলোই কিন্তু নিব। প্রথম যে এখানে প্রশ্নটি আমরা সিলেক্ট করেছি সেটি হচ্ছে যে বাংলা ভাষার একমাত্র নাট্য বিষয়ক কোষ গ্রন্থ বাংলা নাট্যকোষ, এটি কার রচনা? এটি কিন্তু পত্রিকার পাতা থেকে নেওয়া হয়েছে। এবং দেখেন আপনারা কারা কারা পারেন কিনা সেটি অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন। দেখেন আগে পারেন কিনা। এখানে আমরা অপশনগুলো দিয়েছি জহির রায়হান নাকি মনির চৌধুরী, শওকত ওসমান নাকি সেলিম আল দ্বীন। আপনি কিন্তু কনফিউজড খেয়ে যাবেন, তাই না? তবে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এটা যেহেতু বলা আছে যে নাট্য বিষয়ক, তার মানে এখানে সেলিম আল দ্বীনের নামটা কিন্তু আসে। অবশ্যই এটি সেলিম আল দ্বীন, যে বাংলা নাট্যকোষ এটির রচয়িতা হচ্ছে, সম্পাদনা যিনি করেছেন তিনি হচ্ছেন সেলিম আল দ্বীন। এই সেলিম আল দ্বীন সম্পর্কে আরো কিছু তথ্য আছে যেগুলো পরীক্ষায় মোটামুটি এসে থাকে। আপনারা কিন্তু বাংলা সাহিত্যের পার্ট যদি পড়েন তাহলে সেখানে কিন্তু তার সম্পর্কে বিস্তারিত তথ্য বলা হয়েছে। আমি একটু সেলিম আল দ্বীন সম্পর্কে বলি। সেলিম আল দ্বীনের কিন্তু জন্ম হচ্ছে, মানে জন্মস্থান হচ্ছে ফেনী জেলায়। এটা আপনারা মনে রাখবেন। কোন জেলায়? এই ফেনী জেলায় হচ্ছে সেলিম আল দ্বীনের জন্মস্থান। এবং তার জন্ম তারিখ মানে তার জন্মসাল হচ্ছে 1949 সালে তিনি জন্মগ্রহণ করেন। এবং তার মৃত্যু সাল হচ্ছে 2008 সাল। এবং কেন আসলে এই টপিকটি পত্রিকায় আসলো? কারণ গতকালকে তার 18তম প্রয়াণ দিবস গেছে, মানে গতকাল 14ই জানুয়ারি হচ্ছে তার মৃত্যু দিবস ছিল 2008 সালের। এখানে আমি ছোট করে লিখে দিচ্ছি 14ই জানুয়ারি তার মৃত্যু দিবস ছিল। এই জন্য এই তথ্যটি আমাদেরকে জানতে হচ্ছে এবং এই জন্য এটি পত্রিকায় কিন্তু আজকে এসেছে। এবং সেলিম আল দ্বীনের কয়েকটি বিখ্যাত গ্রন্থ রয়েছে, সেগুলো আমরা একটু আলোচনা করব। সেটা হচ্ছে যেমন আমরা জানি যে চাকা, মানে গ্রন্থ বলতে তার নাটক সেটা হচ্ছে চাকা একটি নাটক। তারপর হচ্ছে হাত হদাই। তারপর হচ্ছে আমরা জানি যে মুনতাসির ফ্যান্টাসি। এই তথ্যগুলো কিন্তু একটু লিখে রাখার চেষ্টা করবেন। মুনতাসির ফ্যান্টাসি, আমরা একটু ক্লিয়ার করে লিখি, মুনতাসির ফ্যান্টাসি। এরকম আরো একটি নাটক রয়েছে, সেটি হচ্ছে কীর্তন খোলা। আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, তাহলে আপনার এগুলো মনে থাকবে। কীর্তন খোলা। এবং এটি 2002 সালে এটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল, এই কীর্তন খোলা। তাহলে আমরা দেখলাম চাকা, হাত হদাই, মুনতাসির ফ্যান্টাসি, এগুলো হচ্ছে সেলিম আল দ্বীনের নাটক। এবং এই যে একমাত্র কোষ গ্রন্থ বাংলা নাট্যকোষ, এটিরও কিন্তু রচয়িতা হচ্ছে সেলিম আল দ্বীন। এটি কিন্তু পত্রিকায় এসেছে। আমরা বলেছি যে এই তথ্যগুলো কিন্তু পত্রিকায় আসে এবং পত্রিকা থেকে নিয়েই কিন্তু আমরা হচ্ছে এমসিকিউ আকারে আপনাদের জন্য সাজিয়ে দেই, যাতে হচ্ছে আপনার মনে থাকে। এবং আরেকটি তথ্য এখানে বলতে হবে যে 1981 থেকে 82 সালে এই সেলিম আল দ্বীন নাসিরউদ্দিন ইউসুফকে নিয়ে, কাকে নিয়ে? নাসিরউদ্দিন ইউসুফ সহ, আপনারা এই নামটি শুনেছেন, নাসিরউদ্দিন ইউসুফ সহ তিনি হচ্ছে যে গ্রাম থিয়েটারের প্রবর্তন করেন। কি থিয়েটার? গ্রাম থিয়েটার। এটা কিন্তু মনে রাখতে হবে, গ্রাম থিয়েটারে তিনি প্রবর্তন করেন। এবং এটা কিন্তু এমসিকিউ আকারে পরীক্ষা আসে যে গ্রাম থিয়েটারের প্রবর্তক কে? সেটা হচ্ছে সেলিম আল দ্বীন। এবং তিনি একজন অ্যাকচুয়ালি নাট্যকার। তিনি কি?
নাট্যকার, এটা মনে রাখবেন। সেলিম আল দীন হচ্ছে একজন নাট্যকার। তাহলে আমরা অনেকগুলো তথ্য মোটামুটি কিন্তু পেয়ে গেলাম, তাই না? এই তথ্যগুলো কিন্তু দেখেন যে পত্রিকার পাতা আপনি যদি পড়েন তাহলে কিন্তু আপনার জ্ঞানের গভীরতাটা নিঃসন্দেহে বেড়ে যাবে, এজন্য আপনাকে পড়তে হবে। ওকে ফাইন, আমরা তাহলে এই প্রশ্নটি পড়ে ফেললাম। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। সেলিম আল দীন আমরা দেখে ফেললাম। এরপরে পরের প্রশ্ন, আপনারা একটু কমেন্ট করতে থাকবেন যে আলোচিত গ্রিনল্যান্ড, এই যে দেখেন আলোচিত গ্রিনল্যান্ড, এই আলোচিত একটু আপনাকে আমরা একটু ভালো করে লিখে দেই যে আলোচিত গ্রিনল্যান্ড দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত। এটা আপনারা জানেন, অলরেডি জেনেছেন। তারপরেও কিন্তু এই দ্বীপটি নিয়ে কিন্তু এখন মানে একটা বড় পরিসরে আলোচনা হচ্ছে, কারণ এই গ্রিনল্যান্ড দ্বীপটি কিন্তু হচ্ছে বিশ্বের মধ্যে একটা বৃহত্তম দ্বীপ। এটি হচ্ছে কি বৃহত্তম দ্বীপ, এবং এই দ্বীপের একটু বলে রাখি, এটা কিন্তু ভৌগোলিকভাবে হচ্ছে মানে জিওগ্রাফিক্যালি এটা হচ্ছে যে আপনার আমেরিকা মহাদেশে অবস্থিত। ভৌগোলিকভাবে এটি ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশ, উত্তর আমেরিকায়। ভৌগোলিকভাবে এটি কোথায়? উত্তর আমেরিকায়। আর রাজনৈতিকভাবে এটি হচ্ছে ডেনমার্কের অধীনে। রাজনৈতিকভাবে এটি ডেনমার্কের অধীনে, আর ভৌগোলিকভাবে উত্তর আমেরিকায়। এর অবস্থানটা আসলে কোন মহাসাগরে? এটি অবশ্যই আটলান্টিক মহাসাগরে অবস্থিত। কোন মহাসাগরে? আরো যদি স্পেসিফিক্যালি আপনি বলেন তাহলে সেটি হবে উত্তর আটলান্টিক মহাসাগরে এই গ্রিনল্যান্ড দ্বীপটি অবস্থিত, এবং এটা হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় একটি দ্বীপ, মানে বৃহত্তম দ্বীপ। এবং এই দ্বীপ নিয়ে বর্তমানে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে, মানে আমেরিকা এবং হচ্ছে ডেনমার্কের মধ্যে একটা মানে মৌখিক বাদানুবাদ চলছে। কারণ ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়ে তিনি বলছেন যে তিনি কিন্তু এই গ্রিনল্যান্ড দ্বীপকে হচ্ছে আমেরিকার অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন, কিন্তু সেখানে ইউরোপীয়রা বা হচ্ছে যে ডেনমার্ক সেটাতে কিন্তু একটু বিরোধিতা করছে, এবং এই জন্য এই দ্বীপটি নিয়ে বর্তমানে হচ্ছে একটু বাদানুবাদ হচ্ছে কার মধ্যে? আমেরিকা এবং ডেনমার্কের মধ্যে এই দ্বীপটি নিয়ে বাদানুবাদ হচ্ছে ডেনমার্ক। ঠিক আছে, তাহলে এই জন্য এই গ্রিনল্যান্ড দ্বীপটি কিন্তু পত্রিকায় এসেছে, এবং এটা একটা খুবই আলোচিত বিষয়। তাহলে আশা করি এই তথ্যটি আপনারা পেয়ে গেছেন যে আলোচিত গ্রিনল্যান্ড দ্বীপটি কোন মহাসাগরে। এই যে এখানে কিন্তু দেয়া আছে মহাসাগরে, তাহলে এটি আটলান্টিক মহাসাগরে। আশা করি ভালো লাগছে, এবং কেমন লাগছে ক্লাসটি সেটি ডেফিনেটলি জানাবেন। হ্যাঁ, আরো কিন্তু প্রশ্ন রয়েছে, এবং আজকে আমি বলেছি যে এই পত্রিকার পাতা থেকে আপনারা 10-15 মিনিট ক্লাস করলেই কিন্তু আপনার পুরো পত্রিকার অ্যানালাইসিস কিন্তু হয়ে যায়। আপনার কিন্তু কষ্ট করে আর পত্রিকা কিনতেও হচ্ছে না, আপনাকে আর কিন্তু 2-3 ঘন্টা ধরে পত্রিকার চোখও বোলাতে হচ্ছে না। আপনি শুধু আমাদের এই যে বিদ্যাবাড়ি ইউটিউব ক্লাসটুকু করলেই কিন্তু আপনি পত্রিকা থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাচ্ছেন। ওকে, তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। সেটি হচ্ছে যে আইএমএফ এর কাছ থেকে বাংলাদেশ প্রথম ঋণ সহায়তা পায় কত সালে এটি পায়? এটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানান, দেখি কারা কারা পারে। এই প্রশ্নটি কিন্তু একটু টাফ, একটু কঠিন প্রশ্ন দিয়েছি, কিন্তু এটি পত্রিকায় এসেছে। পত্রিকা থেকে আমরা যে চৌম্বক অংশগুলো সেগুলো নিয়েই কিন্তু হচ্ছে যে এই আজকের এই সেশনটি আমরা সাজিয়েছি। তাহলে আপনাকে বলতে হবে যে প্রথম ঋণ সহায়তা পায় কবে? এখানে দেওয়া আছে 1972 নাকি 1973, 1974 নাকি 1975। তার আগে একটু বলে রাখি, সেটি হচ্ছে আইএমএফটা কি আসলে। আইএমএফ এটি আসলে যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল, এটা আপনারা জানেন, ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড। এবং এই আইএমএফ এর আইএমএফ এর সদর দপ্তর কোথায়? কে বলতে পারবেন? সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে হচ্ছে আইএমএফ এর সদর দপ্তর। আচ্ছা, এরপরে আমরা এখন দেখি যে আইএমএফ এর কাছ থেকে প্রথম ঋণ সহায়তা তো পেয়েছে, সেটা আমরা পরে বলবো। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশ এ পর্যন্ত মোট 10 বার, কতবার? 10 বার। বাংলাদেশ হচ্ছে এ পর্যন্ত মোট 10 বার ঋণ সহায়তা নিয়েছে আইএমএফ এর কাছ থেকে। কতবার? 10 বার। এবং 2023 থেকে 2024 সালে, 2023 থেকে 2024 তো না, 2026,
এই 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 সময়ের মধ্যে আইএমএফ এর সূত্র অনুযায়ী বা আইএমএফ অনুযায়ী, আইএমএফ যেটা বলছে যে বাংলাদেশকে 425 কোটি মার্কিন ডলার, কত 425 কোটি মার্কিন ডলার হচ্ছে যে তারা ঋণ সহায়তা করবে, মানে ঋণ দেবে। এবং সেই ঋণটা হচ্ছে সেটা কি এসডিআর, এটা আইএমএফ এর নিজস্ব একটি মুদ্রা, যেটাকে বলা হয় এই এসডিআর কে বলা হচ্ছে আইএমএফ এর নিজস্ব মুদ্রা, এবং এর পূর্ণরূপ হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইটস। এসডিআর হচ্ছে কি স্পেশাল ড্রয়িং রাইটস। এগুলো কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। তাহলে আমরা মোটামুটি অনেকগুলো তথ্য কিন্তু দেখে ফেললাম আইএমএফ সম্পর্কিত, এবং আইএমএফ এর কাছ থেকে বাংলাদেশ প্রথম ঋণ সহায়তা পায় হচ্ছে 1974 সালে। আর এ পর্যন্ত বাংলাদেশ ঋণ পেয়েছে কতবার? মোট 10 বার। কতবার? মোট 10 বার। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, এবং এই তথ্যটি কিন্তু আপনাদের অবশ্যই কাজে লাগবে। এই তথ্যগুলো আবার কখনো কখনো আপডেট হয়ে থাকে, কখনো ঋণ কমায়, কখনো আবার বাড়তে পারে, আরো বাড়তে পারে, যেমন অন্তর্বর্তী সরকার এসে আরেকটু বাড়িয়ে নিয়েছে। ঠিক আছে, তাহলে আপনাকে এই তথ্যগুলো কিন্তু জানতে হবে। ওকে ফাইন, তাহলে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। একটু দেখেন যে বাংলাদেশে আধুনিক, এখানে কি বলা হচ্ছে যে বাংলাদেশে আধুনিক ডাটা ওয়্যারহাউস স্থাপনে কোন দেশ অর্থায়ন করবে? কোন দেশ অর্থায়ন করবে? এটি আপনারা যারা পারেন তারা অবশ্যই কমেন্ট করে জানান। এখানে দেয়া আছে অপশনে জাপান নাকি দক্ষিণ কোরিয়া, রাশিয়া নাকি যুক্তরাজ্য। যারা জানেন তারা তো ভালোই, কিন্তু এটি কিন্তু পত্রিকায় এসেছে আজকে যে আধুনিক ডাটা ওয়্যারহাউস স্থাপনে কোন দেশ অর্থায়ন করবে। এটি অবশ্যই দক্ষিণ কোরিয়া করবে অর্থায়ন, এবং এটার সাথে কানেক্টেড, মানে কার জন্য করবে সেটা হচ্ছে বিবিএস। এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ, আমি একটু লিখে দিচ্ছি, আপনারা লিখবেন যে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, মানে যেটাকে আমরা বলি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। আমরা কি বলে থাকি? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এটাকে ইংরেজিতে বলা হয় বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, অথবা সংক্ষেপে বলা হয় বিবিএস। এই বিবিএস এর জন্য, মানে বিবিএস হচ্ছে যে এই আধুনিক ডাটা ওয়্যারহাউসটি নির্মাণ করবে, এবং সেটা কার সহায়তায়? দক্ষিণ কোরিয়ার অর্থায়নে। এবং এটার আসলে কাজটা কি হবে? আমরা জানি যে বিভিন্ন পরিসংখ্যান, মানে আমাদের তথ্য নিতে হয় বিভিন্ন গবেষণা করতে গেলে, এবং যাতে সহজে তথ্য পাওয়া যায় সেজন্য কিন্তু এই আধুনিক ডাটা ওয়্যারহাউসটা নির্মাণ করা হবে। তাহলে আশা করি এই অল্প কথায় এই উত্তরটি পেয়ে গেছেন। কেমন লাগছে আমাদের এই ক্লাসটি ডেফিনেটলি জানাবেন, একটু কমেন্ট করবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে কেন কমেন্ট করবেন না? একবার মানে আপনারা যদি আমাদেরকে উৎসাহিত না করেন তাহলে তো আমরা ক্লাস নিব না। আর যদি উৎসাহিত করেন যে না ক্লাসটি চলবে, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাস ধারাবাহিকভাবে চালিয়ে যেতে থাকবো। ওকে, আশা করি ভালো লাগছে। থ্যাংক ইউ সকলকে। আবারও আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নে দেখেন যে সংবিধান কি বলা আছে? সংবিধান সংস্কার কমিশন বাংলাদেশে কত আসন বিশিষ্ট, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কত আসন বিশিষ্ট সংসদের প্রস্তাব করেছে? কত আসন বিশিষ্ট সংসদের প্রস্তাব করেছে? এটিও পত্রিকার পাতা থেকে নেওয়া হয়েছে। যদিও গতকালকে এটা এসেছিল, আজকেও এটি এসেছে, এবং আগামীতেও এটা আলোচনার বিষয়। কত আসন বিশিষ্ট সংবিধান সংস্কার কমিশন আসলে প্রস্তাব করেছে সেটা আমরা এখন দেখব। আসলে এখানে কি কি অপশন, যেমন 400 এটা নয়, তারপর 400 এটিও নয়, এটিও নয়, এবং ডেফিনেটলি এটার আনসার হচ্ছে 505। এই 505টি আসন বিশিষ্ট সংসদের প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশন। তার আগে আমাদেরকে জানতে হবে যে সংবিধান সংস্কার কমিশন এই যে 5 আসনের যে প্রস্তাব করলো, এটা আসলে কতটুকু মানে বাস্তবায়ন হবে এখন দেখা যাক। তবে আমাদেরকে এখন জানা উচিত যে বর্তমানে আসন কত। বর্তমান আসন হচ্ছে, বর্তমান সংসদের আসন হচ্ছে 350টি, এটা আপনারা নিশ্চয়ই জানেন। এবং তার মধ্যে নারী হচ্ছে কতটি? নারী আসন হচ্ছে আপনার 50টি। এই 350-এর মধ্যে নারী আসন হচ্ছে, সংরক্ষিত নারী আসন 50টি। আচ্ছা, এখন এই যে 505টি আসন প্রস্তাব করা হয়েছে, এর মধ্যে একটা আছে উচ্চ কক্ষ, একটা কি, একটা হচ্ছে উচ্চ কক্ষে, মানে একটা নিম্ন কক্ষ, যেটা আর কি উচ্চ কক্ষ তা না, নিম্ন কক্ষের আসন প্রস্তাব করা হয়েছে 400টি, এবং যেখান থেকে
নারীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে 100টি। এই 400-র মধ্যে 100টি হচ্ছে নারীদের জন্য সংরক্ষিত। আর উচ্চ কক্ষের জন্য প্রস্তাব করা হয়েছে 100টি আসন। 100 নয়, 105টি আসন। 100 তো নয়, 105টি আসন। আর নারীদের জন্য এখানে আমরা বললাম 100টি, এই উপরে যে 400 ছিল সেটা থেকে 100 আসন সংরক্ষিত। তাহলে এই 400 আর 105 টোটাল হলো কত? 505। তার মধ্যে এই 100টার মধ্যে, এই 105-এর মধ্যে আবার 5টি আসন রাষ্ট্রপতির কাছে রাখার মানে থাকবে, কারণ রাষ্ট্রপতি বিভিন্ন সুবিধা মানে নিম্ন শ্রেণীর যারা বা রাষ্ট্রপতি যাকে ইচ্ছে তাকে এই 5টি আসন দিয়ে দিবেন। তবে তিনি প্রায়োরিটি দিবেন, প্রায়োরিটির জায়গাটা উল্লেখ থাকবে সংবিধানে। কে দিবেন? রাষ্ট্রপতি। 5টি রাষ্ট্রপতির হাতে থাকবে এই 5টি আসন। তাহলে 105 আর 400 টোটাল হলো কত? 505। আর এই 400-র মধ্যে 100 প্রস্তাব করা হয়েছে সংরক্ষিত নারী আসনের জন্য। তাহলে মোটামুটি আমরা এই সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাব করেছে তার এই প্রস্তাবের সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে এতটুকু। আর বর্তমানে যিনি সংবিধান সংস্কার কমিশনের প্রধান, আমরা তার নামটা একটু দেখি। তিনি হচ্ছেন অধ্যাপক আলী রিয়াজ। ইনি হচ্ছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান। ঠিক আছে, তাহলে অনেকগুলো তথ্য কিন্তু আমরা পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছেন। কেমন লাগছে ক্লাসটি সেটি ডেফিনেটলি জানাবেন। আর আমার মনে হয় যে এই প্রশ্নটির মধ্য দিয়ে আমাদের সেশনটি শেষ হয়ে গেল। এই সংক্ষিপ্ত আলোচনাটুকু আশা করি ভালো লেগেছে পত্রিকার পাতা থেকে। এবং যে কোনো ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের বিদ্যাবাড়ির সাথেই থাকবেন। আমরা নিয়মিত এরকম আয়োজন ইনশাল্লাহ নিয়ে আসার চেষ্টা করবো। এবং আমাদের এই যে ওয়েবসাইট আছে এবং ফেসবুক রয়েছে, ইউটিউব রয়েছে, এখানে আপনারা সবসময় কানেক্টেড থাকার চেষ্টা করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদ্যাবাড়ির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। অন্যান্য যারা আছেন তাদেরকে শুভেচ্ছা।